ওকে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে যে নিয়মিত লাইভ করছিলাম, যে ঐকমত্য কমিশনের যে দ্বিতীয় পর্যায়ে যে আমরা আলাপ করছি, আজকে চতুর্থ দিনের মতো আলাপ হলো এবং সেই আলাপের উপর রাষ্ট্র সংস্কার আন্দোলনের পর্যালোচনা। আমার সঙ্গে আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দিন হোসেন। হাসিব ভাই, স্বাগত। আসসালামু আলাইকুম। আর আমি দিদারুল ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়কের দায়িত্বটা পালন করি। তো আমরা আলাপে চলে যাই। আজকে দ্বিতীয় পর্যায়ে চতুর্থ দিনের আলাপ, কিন্তু টানা তৃতীয় দিনের আলাপ। তো হাসিব ভাই, কেমন গেল দিন? আমি তো বলবো শেষমেশ ভালো। এই জন্য ভালো যে গতকাল তো আমরা সবাইকে জানাচ্ছিলাম যে গতকালকে আসলে একটা খুব দুঃখজনক দিন ছিল। উত্তেজনা তৈরি খুব ছিল। দুঃখজনক দিন ছিল। আমাদের মনে হচ্ছিল যে আহ, কিছু দল চেষ্টা করছে যে যাতে এই ঐক্যমত্য কমিশনের যে প্রক্রিয়াটা সেটা আসলে বানচাল হয়ে যায়। তো আজকে আমরা খুব খুশি, এটা সবাইকে জানাচ্ছি যে আজকে আমাদের মনে হচ্ছে যে তারা আসলে ফিরে আসছেন। কেন দ্যাটস ভেরি আসছেন গুড। জানি না, কিন্তু আসছেন। সেটাই ইম্পর্টেন্ট। সো সেটা একটা বড় প্রাপ্তি আমাদের জন্য, কারণ আলাপটা শুরু করতে পারছি আমরা আবার। অপ্রাপ্তিরও জায়গা আছে। অপ্রাপ্তির জায়গা হচ্ছে যে আমরা আহ, খুব বেশি সিদ্ধান্তে ঐক্যমত্যে আসতে পারিনি। আচ্ছা। তো এটার কারণ হচ্ছে যে আলাপ যখন হয়, আমাদের আপনাদের দর্শকদের জন্য আমি একটু বুঝাচ্ছি যে প্রায় 30টার মতো দল এই আলোচনায় অংশ নিচ্ছেন এবং কিছু কিছু দলের 2-3 জন বা প্রত্যেকটা দলের 2-3 জন করে মানুষ আছে। তো অ্যাবাউট 60-65 জন মানুষ আছেন যারা এই আলোচনায় অংশ নিতে পারেন। 5-6 জন আছেন যারা ঐক্য কমিশনের মেম্বার। তো এখন এনারা সবাই হচ্ছে রাজনৈতিক দল, এই 60-65 জন, এবং বিটিভি এটা লাইভ করছেন। লাইভ করার কারণেই কিনা বা অন্য কোনো কারণেই কিনা সবাই আসলে কথা বলতে চান, এবং যেখানে আমাদের হওয়ার কথা একটা আলাপ, যেখানে যুক্তি তর্কর ভিতরে আলাপটা হবে, এবং দেখা যাবে যে যে যুক্তিটাই আসলে মানুষের কল্যাণের জন্য সবচেয়ে প্রযোজ্য, সেই যুক্তিটাই আসলে ফোরাম গ্রহণ করবে। ফোরামের ভিতর এমন একটা ভাবনা তৈরি হবে যে না, এটার ব্যাপারে একটা ঐক্যমত্য এসে যাচ্ছে। কিছু দ্বিমত থাকতে পারে, কিন্তু দেখা গেল যে বেশিরভাগ দলের মানুষরাই আহ, কথা বলতে চান। সিস্টেমটা হচ্ছে স্লিপ পাঠাতে হয়, স্লিপ পাঠালে আহ, তারা তাদেরকে ডাকলে তারা উঠে তাদের বক্তব্য দেন। তো বক্তব্যগুলির ভিতরে নতুনত্ব নাই। আহ, এটা একটা সমস্যা। হাসিব ভাই, এখানে একটা জিনিস বলি, কারণ এই প্রত্যেকটা দল কিন্তু এই আলাপের শুরুতে সবাই কিন্তু নিজ নিজ অবস্থান জানিয়েছেন, লিখিতভাবে জানিয়েছেন, একাধিকবার কমিশনের সঙ্গে মিটিং করেছেন। সেটাই। এবং তারা কিন্তু বেশিরভাগ দল কিন্তু এগুলো আবার পাবলিকও করেছেন, জি, জনগণকেও জানিয়েছেন যে আমরা এই এজেন্ডা, আমরা আমাদের অবস্থান এইটা। জি। তারপরেও কিন্তু আজকে এখানে যদি তাদের মানে পুরো আলাপটা কিন্তু তুলে ধরার দরকার নাই। আপনি বলছেন, আপনার কথা যেটা মনে হচ্ছে যে আসলে টিভিতে চেহারা দেখানোর জন্য অনেকে না, 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 আমি সেটা বলতে আননেসেসারি। চাই না। আচ্ছা, আমি সেটা আপনি সেটা বলতে বলতে চাই চান না, না। কারণ আচ্ছা। স্ক্রিনটা আবার হুম। নিজের দেখা যায়। নিজেকে যে দেখাচ্ছে সেটা আবার বোঝা যায়। তো এটার একটা ইম্প্যাক্ট আচ্ছা, ঠিক আমরাও আছে, কম আপনি সেটা আমরাও বলতে চাচ্ছেন না, আমরাও আমরা আমরাও ধরে কম নিলাম। বেশি সেটাতে একটু নিজেকে দেখলে ভালোই লাগে, সকালবেলা আয়নায় যাওয়া আমাদেরও ভালো লাগে। কিন্তু তাতে আসলে আলোচনাটা ক্ষতি হয়। কিন্তু হ্যাঁ। আমরা ঐক্য কমিশনের এই টিভিতে লাইভ করার ব্যাপারটা সম্পূর্ণ বুঝি, কারণ ওনারা এটা সাধারণ মানুষকে জানাতে চান যে কে কোন বিষয়ে কি অবস্থান নিচ্ছে, রাইট, মানে রাইট, কে যেটা আসলে খুব মানুষের গুরুত্বপূর্ণ। পক্ষে বিপক্ষে। এবং সেই জন্য ঐক্য কমিশন মনে করে যে আহ, এটা থাকলে আসলে একটা জবাবদিহির জায়গা তো আসবে এবং মানুষের কল্যাণের দিকে আসবে। এটার অন্য একটা দিকও আছে, সেটা হচ্ছে যে এই জায়গায় একটা রাজনৈতিক দল এসেছে কিন্তু শুধু তাদের পজিশনটা বোঝানোর জন্য না। হুম। আমরা সবাই ওইখানে গিয়েছি যে একটা ঐক্যমত্যে পৌঁছানোর জন্য। তার মানে কি, সবাই তাদের অবস্থানের যুক্তিতর্ক তুলে ধরবেন, এবং আইডিয়াটা হচ্ছে যে এই কমিশন, এই কমিশনে যারা উপস্থিত আছে, এই ফোরাম যে আইডিয়াটা বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর, সেই আইডিয়াটাই আসলে গ্রহণ করবে। রাইট। এখন আমি বলতে চাই এটা যে এটাই যে আসলে মোডাস অপারেন্ডি, হুম। এটাই যে এই আমরা যে একসাথে হচ্ছে সেটার পথ পদ্ধতি, সেটা আসলে সবার কাছে পরিষ্কার না।
হ্যাঁ, অনেকেই মনে করছেন যে তারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা মনে করছেন তাদের দায়িত্ব হচ্ছে এখানে এসে তাদের যে দলের দলীয় অবস্থান, অবস্থান দলের অবস্থান। সেটাই বলাটাই বোধহয় হুম, তার দায়িত্ব। হুম, কিন্তু আহ, আমরা যেহেতু সংস্কার নিয়েই ব্যবসা করে আসছি 10 বছর, ব্যবসা করে আসছেন নাকি? ব্যবসায়ী, এটাই তো আমাদের ধন মান জ্ঞান সব। ওকে। এখন আমাদের কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি যে, এবং ঐক্য কমিশন বলেছেন যে এটা 2 মাসের বেশি চলবে না, জুলাই মাসের শেষের মধ্যে। তার মানে আমাদের হাতে আর সময় নাই। না, এখন তো আমরা অলরেডি জুন চলে, তো 2 মাস তো হ্যাঁ, চলারও সুতরাং সময় নেই। হ্যাঁ, 2 মাসও চলার সময় 1.5 নেই। মাস হ্যাঁ, ধরো টাইম, 1.5 আর মাস। 1 মাসের হ্যাঁ। একটু বেশি আছে। তো আমরা খুব পরিষ্কারভাবে জ্ঞাত যে হুম। আমাদেরকে এর মধ্যে যা সংস্কার সেটা আদায় করে নিয়ে আসতে একটা হবে। ঐক্যবদ্ধ জায়গায় জাতিকে নিয়ে যাওয়া এবং একটা নিশ্চয়ই। লিখিত এবং ডকুমেন্ট বের সেটার করে আনা। দুইটা, আজকে আমি ইনফ্যাক্ট মানে সবার শুরুতেই সুযোগ পেয়েছিলাম প্রথম ব্যক্তি হিসেবে, জানি না কেন। গতদিন যেহেতু আপনি শেষ কথা বলতে পারেন নাই। হ্যাঁ, তো আপনার সেই জন্য স্লিপে। আমরা প্রথমে আমি যেটা বলেছিলাম যে আমরা আসলে মনে রাখতে হবে আমরা আসলে কেন এখানে এসেছি। আমি বলেছি যে আমরা এসেছি দুইটা জিনিস ঠিক করতে। একটা জিনিস হচ্ছে যে সংস্কারের যে আইডিয়া, সেই আইডিয়াটাকে প্রকাশ করার জন্য, রাইট। সেটার পক্ষে যুক্তি দেওয়ার জন্য। দ্বিতীয়, আমাদের সবার দায়িত্বই হচ্ছে ওখানে যারা আমরা উপস্থিত, যে একটা ঐক্যমত্যে পৌঁছাতে হবে। রাইট। সুতরাং আমরা যেটা মনে করি ঠিক সেটাই বললাম, তাইলে কিন্তু আসলে লাভ হবে না। তার মানে আমরা ছাড় দিয়ে যুক্তিতর্কের মাধ্যমে বুঝতে চাবো যে বাংলাদেশের মানুষের জন্য সবচাইতে মঙ্গলজনক কোনটা, এবং সেটাই আসলে ফোরামও সেদিকে যাবে। এবং নির্মোহভাবে ফোরাম সেদিকে যাবে, সেই বাংলাদেশের জনগণের জন্য যেটা সবচেয়ে প্রয়োজন, জি, সবাই মিলে আমরা সেই সিদ্ধান্ত নেব, এটা আমরা আশা করি। কিন্তু এটা কি আসলে বাস্তবতা? আপনার ফিডব্যাক কি? এখানে কি আপনারা আমার তো এরকমই মনে হয় পাচ্ছেন? প্রথম 2 দিন সেরকম একটা আবহ ছিল। 70 অনুচ্ছেদ আমরা কিন্তু আদায় করতে পারছি, মানে সবাই মিলে সেরকম একটা আবহ, আদায় করতে পারছি না, বলা ভালো যে সবাই মিলে আমরা 70 অনুচ্ছেদকে মানে যে সমাধানটা করা দরকার সেটা একটা করতে পারছি, সমঝোতায় পৌঁছাতে একটা সমঝোতায় পেরেছি। যেতে পারছি। তো আমার আরো নিজের, কিছু অ্যাচিভমেন্ট বোধহয় ছিল। তবে আমার হ্যাঁ। নিজের মনে হয় যে ধরেন যে কোনো একটা সংবিধান সংস্কারের মানে প্রসেস 3 বছর, 4 বছর, 5 বছর চায়। একটা গণপরিষদের প্রসেস 3-4 বছর মিনিমাম। ভারত 3 বছর, পাকিস্তান 47 থেকে 56-এ 9 বছর, পাশের দেশ নেপাল সম্ভবত 2010 থেকে 15, 2008 থেকে 15, 7 বছর। সুতরাং, এবং নেপালে তো ওদের গণপরিষদ ভেঙে দিতে হয়েছে। না হাসিব ভাই, 3 এই বছর আলাপটা পরে। আমরা গতদিন করছি, কিন্তু আমি আজকের সুতরাং আলাপে চলে যাই। আমার মনে হয় হুম। সেটা হচ্ছে যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। রাইট। মানুষ বুঝতে পারবে যে আসলে তার কাজ কি, সেটা আসলে একটু সময় দেওয়া দিতে হবে। সেই জন্য আমি এটার ব্যাপারে খুব একটা যে আশা হারিয়ে ফেলছি তা না। আনহ্যাপি সেটা না। আমি মনে করি এটাই পার্ট অফ দ্য প্রসেস। রাইট। কিছু পেতে হলে আপ এন্ড ডাউন থাকবে, সেখানে ধৈর্য ধরে ফোকাস রাখতে হবে। আমরা আজকের আলাপে যদি যাই হাসিব ভাই, আমরা মানে আজকে যে এজেন্ডা ছিল, প্রথমে ছিল হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলাপ করার, এবং পরবর্তীতে ছিল হচ্ছে আপনার সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি। কিন্তু আমরা কিন্তু আজকে আলাপ শুরু করছি হচ্ছে গত দিনের যে ব্যাকলগ, প্রেসিডেন্টের আপনার কি ছিল, নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমরা আলাপটা শুরু করছিলাম, তাই না? হ্যাঁ, তো How did it go? হ্যাঁ। এই বিষয়টা গতকালকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যেহেতু রাষ্ট্রপতির নিয়োগের বিষয়টা আমরা শেষ করতে পারিনি, যে আজকে শুরুতে সেটা নিয়েই কথা হবে। সুতরাং সেটা এজেন্ডার অংশই আপনি ধরতে পারেন। কিন্তু আজকে যেটা হলো, রাষ্ট্রপতির নিয়োগ নিয়ে আমরা যখন কথা বলতে থাকলাম, তখন আমরা তো সাধারণত 11:30, 12টার দিকে শুরু হয়, 2টার দিকে আমরা লাঞ্চের ব্রেকে যাই। তো ওই 2 ঘন্টার ভিতরে দেখা গেল যে রাষ্ট্রপতির নিয়োগের ব্যাপারে আমরা কোনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি। এবং এটাও ফিল করা গেল কিছু কিছু রাজনৈতিক দলের অবস্থান থেকে, যে তারা রাষ্ট্রপতির নিয়োগের বিষয়টা আসলে মনে করছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সিদ্ধান্ত, যেটা মুলতবি রাখা হয়েছিল, সেই সিদ্ধান্ত না হলে আসলে এই রাষ্ট্রপতির নিয়োগটা করা যাবে না, এখানে সিদ্ধান্তে আসা যাচ্ছে না। তো সেই জন্য আবার আরেকটা জিনিস হয়, লাঞ্চের পর আমরা এই দ্বিকক্ষ বিশিষ্ট। কিন্তু আসিফ ভাই, এই যখন আলাপ ছিল প্রেসিডেন্টের নিয়োগের ব্যাপারে, যখন আলাপ ছিল, এক পর্যায়ে কিন্তু আলী রিয়াজ স্যার এটা বলছিলেন, আমার নোট আছে, যে অফ দ্য পার্টিজ 22 অ্যাকচুয়ালি এগ্রিড
এই যে নিয়োগ প্রক্রিয়ার যে প্রস্তাব তাদের ছিল জি গত দিনে। জি সো 22 of say 30, actually 32 or 30, জি that is more than 70%, around জি 70%. মানে এটার পরেও কেন একটা সিদ্ধান্ত আসলো না? আহ, সংবিধান একটা জাতীয় ঐক্যমত্যের হুম, দলিল। হুম, সংবিধান এই 2/3 মেজরিটি দিয়ে হয় না। এই আচ্ছা, জন্য আমরা যখন সমঝোতার কথা বলি তখন আমরা আসলে বলতে চাই নিয়ারলি এভরিবডি, নিয়ারলি এভরিবডি, প্রায় সবার। সবাই বলা যেতে পারতো, ঐক্যমত্য বললে অনেকেই মনে করতে পারে সবাই, সবাই, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কিন্তু সবাই 33টা সম্ভব না। দলের মধ্যে হ্যাঁ, ঐক্যমত্য হয় না। এবং একটা গণপরিষদের যখন বসেন, গণপরিষদের 200-300 সদস্য মধ্যে সবাই একমত হয় না। সেই বাস্তবতাই, সেই জন্যই সমঝোতার কথা বলে। রাইট, হ্যাঁ, সো সেই আলাপটা ও আজকে ক্লিয়ার করতে হয়েছে। সো আমার মনে হয় যে কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ভালোই সিদ্ধান্ত নিয়েছে। ওকে। কমিশন খুব বিপদে পড়েছে আসলে, এটা আমাদের বলা উচিত যে কমিশন আসলে দেখছে যে কোনো বিষয়ে আগানো যাচ্ছে না। হুম, সো এইটা ভালো, যে কোনো সমস্যাই হচ্ছে একটা অপরচুনিটি। সুতরাং এই কমিশনও বাধ্য হবে একটা পথ পদ্ধতি বের করা, যেভাবে যে ঐক্যমত্য না হলেও আসলে কি ক্রাইটেরিয়ায় এটাকে সমঝোতা ধরা হবে রাইট, সেটা, এবং আচ্ছা, মানুষও বুঝতে পারবে। সুতরাং আমি তাদেরকে মনে করি না। সো ফাইন, রাষ্ট্রপতি ফাইন, নিয়োগ নিয়ে আমাদের যে আলাপটা হচ্ছিল সেটা এক পর্যায়ে, কারণ গতকালকেও এনসিসি নিয়ে যে আলাপ হচ্ছিল সেটাও এই দ্বিকক্ষের বিষয়ে সিদ্ধান্তের জন্য আটকে যায়। হ্যাঁ, রাষ্ট্রপতির নিয়োগও যেহেতু দ্বিপক্ষের সিদ্ধান্তের জন্য, দ্বিকক্ষের সিদ্ধান্তের জন্য আটকে যায়, সেজন্য লাঞ্চের পরে আমরা দ্বিকক্ষ দ্বিকক্ষ নিয়ে আলাপ করি। রাইট, তো এখানে সুখবর, দুঃসংবাদ হচ্ছে দ্বিকক্ষ নিয়েও আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারি নাই, কিন্তু সুখবর হচ্ছে যে আমরা অ্যাটলিস্ট দুইটা সিদ্ধান্তে হ্যাঁ, ঐক্যমত্যে আসতে পারছি। সেটা হচ্ছে এক, একটা উচ্চকক্ষ থাকবে। থাকবে, সো দ্বিকক্ষ থাকছে। হ্যাঁ, এবং সো জাতির জন্য উচ্চকক্ষের এটা নাম, একটা সুখবর এবং যে দ্বিকক্ষ থাকছে। হ্যাঁ, এবং উচ্চকক্ষের নাম সেনেট হবে না। কি নাম হবে, একটা বাংলা নাম হবে, কিন্তু সেই নামটা এখনো সিদ্ধান্ত এটাই হয়নি। কি দ্বিতীয় সিদ্ধান্ত? এটা প্রথম সিদ্ধান্ত, ওকে, একের খ। আচ্ছা, দ্বিতীয় হ্যাঁ, সিদ্ধান্তটা কি? আর দ্বিতীয় সিদ্ধান্ত হয়েছে যে 100 জনের দ্বিকক্ষ ওকে, হবে। তাহলে তো দুইটা বড় কাজ আসলে কিন্তু হয়ে গেছে আসিফ ভাই। মনে করতে পারি, কিন্তু মনে করতে আমাদের পারেন। যে মানে হুম, আমরা তো যেটা চাই, হুম, রাষ্ট্র হুম, সংস্কার থেকে আমরা আসলে এক কক্ষের কথা বলেছিলাম, হুম। যে আমরা এক কক্ষের ভিতরে আমরা 500 জনের একটা আহ, নিম্ন কক্ষই চেয়েছিলাম সংসদ। সেখানে আমরা না, বলেছিলাম যে, কিন্তু এটা নিয়ে তো আপনার দ্বিমত করেন নাই তো। না, বলি, হ্যাঁ, সেই জন্য আমাদের প্রস্তাব ছিল যে 300 জন হচ্ছে এফপিটিপি যেভাবে নির্বাচন হচ্ছে হুম, হবে, আর ওই সংখ্যানুপাতিক ভাবে আরো 200 জনের, তো সংসদের সংখ্যা, আহ, সদস্য সংখ্যা 500-তে নেওয়া হবে। এবং ওই 200 জনের মধ্যে কিছু আসলে আমাদের পাহাড়ি নৃগোষ্ঠী, আমাদের সমতলের যারা বনজীবী মানুষ আছেন তারা, তারপরে ধরেন পিছিয়ে পড়া অনেক মানুষ আছেন, আমাদের দালিত সম্প্রদায়ের মানুষ আছেন, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন, তো তাদেরকেও আসলে কিছু সিট, হুম, এটা ছিল আমাদের প্রস্তাব। কিন্তু আমরা আসলে যেহেতু ওই যে এইটা ঐক্যমত্যের জায়গা, তো সেখানে আমরা যখন আলাপ হচ্ছিল তখন আমরা বুঝতে পেরেছিলাম যে ওইটা যদি আমরা বলতেই থাকি পুশ করতে থাকি, সেখানে আসলে ঐক্যমত আসা সম্ভব না। রাইট, তো তার বদলে আমাদের মনে হচ্ছে ঠিক আছে, দ্বিকক্ষের আলাপটাও আমরা যেটা চাচ্ছি যে একটা জবাবদিহির ভিতরে আসা, হুম, হুম, এটা দ্বিকক্ষ হতেই পারে, দ্বিকক্ষের বিরুদ্ধে আমাদের তেমন কোনো আর্গুমেন্ট ছিল না। রাইট, তো হুম, সেই জন্য আমরা দ্বিকক্ষের বিষয়টাকে সাপোর্ট করেছি। কিন্তু আমরা যে বিষয়টার ব্যাপারে আমরা খুব পরিষ্কার, যে বাংলাদেশে একটা ভোটের অনুপাতে হুম, নির্বাচিত সাংসদ দরকার। ফেয়ার, এই ভোটের অনুপাতে কেন দরকার সেটা আপনাদেরকে বলি, যেটা আমি ইয়েতেও বলেছি, কমিশনেও বলেছি। সেটা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস যদি আমরা বুঝি, তাহলে আমরা দেখব যে 1991-তে বিএনপি নির্বাচিত হয় 34 বা 33% ভোট নিয়ে, 96 আওয়ামী লীগ নির্বাচিত হয় 34% ভোট নিয়ে, তারপরে 2001-এ বিএনপি নির্বাচিত হয় আমার ধারণা 2009-এ হচ্ছে 40%, 2001-এ আপনার ওরকম 37, এরকমই, 36 এরকম। এরকমই, হ্যাঁ, তার গোটা মানে দিনে। আমরা হুম, দেখেন যে হুম, 60-65 ভাগ মানুষ আসলে প্রতিটা নির্বাচনেই যে সরকার গঠন করেছে তার বিরুদ্ধে ভোট দিয়েছে, কিন্তু তারা, তাদের তো যে মতামত সেটা আসলে সংসদে রিফ্লেক্টেড হয় নাই। না, এটা কি অদ্ভুত ব্যাপার! হুম, আমরা তো গণতন্ত্র সারা জীবন জেনে এসেছি যে সংখ্যাগরিষ্ঠর মতামতই রিফ্লেক্টেড হবে, কিন্তু হুম, এখানে কেন সংখ্যালঘিষ্ঠ হচ্ছে?
এটা হচ্ছে যে আমরা যখন আমরা যে পদ্ধতিতে নির্বাচনটা করি তাতে প্রতিটা সিটে যেই দল একটা ভোটও বেশি পাবে সেই পুরা সিটটা দখল করে। তো বাকিরা আপনার কোনো কথা থাকে না। যদি ধরেন 3টা দল থাকে, 35 পায় ও 34 পায়, এবং তৃতীয় একটা দল যদি এরকম 30% বাকি থাকে, 30% পায়, তাইলে কিন্তু ওই 30 আর 35 65 কিন্তু বাদ হয়ে যাচ্ছে, শুধু এটাই থাকছে। তাহলে একটা প্রশ্ন হতে পারে যে এটার ফলে আপনার আহ, জেতার এই পার্সেন্টেজটা এরকম হয় কেন? এটার এটার কারণ হচ্ছে কিছু কিছু সিটে তারা একটু বেশি ভোট পায়। তো সেটার হিসাব টিসাব মিলিয়ে আসলে আলটিমেটলি দেখা যায় যে মেজরিটি আসলে কেউই কমেন্ট করে না। এইটার থেকে বাঁচার জন্য আমরা আসলে মানে সংখ্যানুপাতিক নির্বাচনের কথাই বলেছিলাম, যদিও আমরা এক কক্ষের কথা বলেছিলাম। এখন আমরা উপরের কক্ষে যেটা চাচ্ছি এটা সংখ্যানুপাতিক ভাবে, তার মানে হচ্ছে যে পার্টি যত ভোট পাবে সেই অনুযায়ী পাবে হবে, সেই অনুযায়ী সিট ভাগ হবে। হাসিফ ভাই এখানে তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি, উচ্চ কক্ষে যদি আগের হিসাবই হয় 35% যদি হয়, 35% পেয়ে যদি ধরেন একটা দল সরকার গঠন করতে পারে, 180টা সিট পেলেন, 200টা সিট পেলেন, আর বাকি 100টা সিট বিরোধী দলের থাকলো। উচ্চকক্ষে গিয়ে কিন্তু তখন দেখা যাবে যে 65টা সিট পাবে বিরোধী দল, বিরোধী দল, হ্যাঁ। 35টা পাবে সরকারি দল। না কিন্তু হাসিফ ভাই এখানে একটা 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 প্যাচ আছে, সেটা হচ্ছে আমি এটা আজকে শেষ করে নিই যে ওকে এই ওকে এই ইয়েটা, আচ্ছা তার মানে দেখা হুম, যাচ্ছে যে এই যে উচ্চকক্ষ, এই উচ্চকক্ষ কিন্তু বিরোধী দল যেহেতু এখানে মেজরিটি, মেজরিটি সে আসলে সরকার পক্ষের ব্যাপারে একটা জবাবদিহি সৃষ্টি করতে হবে, একটা রাইট ব্যালেন্স অফ পাওয়ার হবে। হুম সেটাই আমরা চাচ্ছি। হুম জি, অ্যাবসলিউটলি। কিন্তু প্যাচটা হচ্ছে, যে প্যাচটার কথা আমি বলতে চাইছি, এবং আমি দেখলাম যে তাদের ডকুমেন্টে প্রথম যে প্রস্তাবটা তারা দিছিলেন সেই প্রস্তাবে কিন্তু আছে এই পিয়ারটা হচ্ছে লোয়ার হাউসের আসনের প্রপোর্শনেট, না মানে ওনারা ভোটের কোনোদিনও প্রস্তাব করেন, ভোটের প্রপোর্শনেট না, মানে ওনারা প্রস্তাব দেননি। মানে এখানে যে ওনাদের যে লিখিত যে প্রস্তাবগুলো ছিল, না এই যে দ্বিকক্ষে, এই যে এখানে দেখবেন, না, ওনারা ভোটের প্রস্তাব দেন, ওনারা মানে এটা কারো না কারো থেকে প্রস্তাবটা আসছিল। সো এখানে একটা মানে দুইটাই পিয়ার, কিন্তু না। একটা পিয়ার কিন্তু যখন আপনার হচ্ছে হ্যাঁ, বাট লোয়ার হাউসের সাধারণত আসনের, পিয়ার যখন বলা হয় তখন ভোটের অনুপাতেই বলা হয়, রাইট সিটের অনুপাতে ওটা কোনো পিয়ার না। রাইট হ্যাঁ, ওটা প্রপোর্শনাল বলা যেতে পারে সিটের অনুপাত থেকে, কিন্তু পিয়ার বলতে আসলে ভোটের অনুপাতি হয়। ওকে হ্যাঁ, আমাদের মেজর দল হ্যাঁ চায় এটা। মেজর দল চায়, বিএনপি বিএনপি 31 দফায় সেটাই বলেছে যে তারা আপার হাউস চায়, কিন্তু আপার হাউসে আপনার কি হবে, আপার হাউসের ভিতরে আপনার লোয়ার হাউসে যে অনুপাতে তারা সিট পাবে সেই অনুপাতে আপার হাউসে সিট মানে হবে। তাহলে লাভ হলো কি? সেটাই বিষয়। তাহলে আপনি তো যেটা তারা বলতেছেন যদি যে 300টার মধ্যে 200টা পায়, তাহলে এখানে 100টার ভিতর 66 একই রকমই হইলো, সুতরাং তারা কোনো জবাবদিহির মধ্যে পড়বে না। বাংলাদেশে রাইট যেটা প্রয়োজন সেটা হচ্ছে, বাংলাদেশে আমরা চাই না খালেদা জিয়া শেখ হাসিনার ছায়া দেখতে চায় না, শেখ হাসিনা খালেদা জিয়ার ছায়া দেখতে চায় না। বাংলাদেশের মানুষ শান্তি চায়। সেজন্য বাংলাদেশের মানুষ চায় যে রাজনৈতিক দল যারা সংসদে যাবে তারা একে অপরের সাথে আলোচনা করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের জন্য যেটা মঙ্গলজনক সেটা করবে। আমরা বিশ্বাস করি এই আপার হাউস যদি তৈরি করা হয় এবং যদি সেখানে বিরোধী দলের আধিক্য থাকে, তাইলে সরকারি দল বাধ্য হবে একটা জায়গায় গিয়ে তাদের সাথে কথা বলতে। কিন্তু এটাও বলা উচিত যে আমরা আবার এরকম চাই না যে বিরোধী দল যেহেতু মেজরিটি সে সরকারের সব কাজকে বাধা দিয়ে আটকে দিবে, দিতে পারবে। আমরা চাই না সেটা। সেই জন্য আমরা চাই যে আপার হাউসের শক্তিটা এতটুকু হবে যে সে জবাবদিহি চাইতে পারবে, সে একবার দুইবার বিল ফেরত পাঠাতে পারবে, কিন্তু তারপরে শেষ, সে তারপরে যে এটা বিল পাস হয়ে যাবে, কারণ মানে সরকারকে তার ওখানে যে আপার হাউসে যে বিল পাস হইতে হবে, হ্যাঁ এমন কোনো বাধ্যবাধকতা রাষ্ট্র সংস্কার বাধ্যবাধকতা, আন্দোলন থেকে আমরা চাই না। কিন্তু আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে এটা চাই, সংবিধান যদি সংস্কার করতে হয় সেই ক্ষেত্রে কোনো ছাড় নেই, সেই ক্ষেত্রে দুই হাউসেরই মেজরিটি সংবিধান সংশোধনীর সংবিধান সংশোধনীর বা ওইটার সংবিধানের কোনো ক্ষেত্রে বিষয়, হ্যাঁ লাগবে। রাইট ওকে, একেবারেই ক্লিয়ার। লাস্ট যে টপিকে আলাপ হইলো প্রধানমন্ত্রীর মেয়াদ, এখানে তো না, এখানে আলাপ তো হয়নি। রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে যে আলাপটা হয়েছে হ্যাঁ সেটা হচ্ছে দুই ধরনের পদ্ধতির কথা বলা হয়েছে। যে রাষ্ট্রপতি আমাদের মানে ঐক্য কমিশনই তাদের প্রস্তাবে দুই ধরনের প্রস্তাব দিয়েছেন। একটা প্রস্তাব হচ্ছে যে আপার হাউস এন্ড লোয়ার হাউস তাদের যে মেম্বাররা এবং প্রতিটা জেলা এবং সিটি কর্পোরেশন থেকে একজন করে প্রতিনিধি নিয়ে একটা ইলেকট্রাল কলেজ হবে।
তার মানে হচ্ছে আমাদের যদি 64টা জেলা থাকে, 10টা যদি সিটি কর্পোরেশন থাকে, এখানে 74 আর ওইখানে 500। 500। তো 300 হচ্ছে আহ, আপনার লোয়ার হাউস, 300 প্লাস 100 মহিলা হচ্ছে লোয়ার হাউস, 400, আপার হাউসে 100। তো 500। এই 500 প্লাস 64টা জেলা 564, 10, 574। এই 574 জনে মিলে একটা ইলেকট্রাল কলেজ হবে। এই ইলেকট্রাল কলেজ ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবে। এখন এটা অনেক ডিটেল আছে, রাষ্ট্রপতি মনোনয়ন কিভাবে হবে সেগুলি আমরা ডিটেল করি নাই, করার প্রয়োজনীয় আমরা মনে করি নাই। শুধু এতটুকু, এটা হচ্ছে একটা প্রস্তাব। দ্বিতীয় যে প্রস্তাবটা নির্বাচন সংস্কার কমিশন থেকে এসছে সেইটা হচ্ছে যে আপার হাউস, লোয়ার হাউস এবং আপনার সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ যত আছে, তার মানে প্রায় 70,000 নির্বাচিত প্রতিনিধি আছেন। এই 70,000 নির্বাচিত প্রতিনিধিরা মিলে ইলেকট্রাল কলেজ হবে, তারা ডাইরেক্ট ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। আমাদের ওপিনিয়ন, এই আলাপের ফলে আমরা মনে করি প্রথম অপশনটা সেফার। কারণ 70,000 আমরা করলে যে করার পরে দেখা যাবে যে প্রেসিডেন্টের মনে হতে পারে যে সেও একটা হনু। হ্যাঁ, তো সে তখন দেখা যাবে যে প্রধানমন্ত্রী বা সরকারের যে পাওয়ার, তার একটা মানে প্যারালাল একটা পাওয়ার, সাংঘর্ষিক একটা পাওয়ার হয়ে উঠতে পারে। সেই জন্য আমরা মনে করি এত এক্সপেরিমেন্টটা যাওয়া উচিত না, কিন্তু এটা বাড়ানো উচিত। এবং আমরা মনে করি জেলা এবং সিটি কর্পোরেশনকে ইনক্লুড করাটা খুব জরুরি। কারণ বাংলাদেশকে সুনার অর লেটার আমাদেরকে এই সেন্ট্রাল ঢাকার থেকে পুরা বাংলাদেশকে নিয়ে আমাদের গণতন্ত্রের চিন্তাটা করতে হবে। রাষ্ট্র সংস্কার খুবই শক্তিমান ভাবে স্থানীয় সরকারকে প্রত্যেকটা মানে ছড়িয়ে দিয়ে জেলায় জেলায় সরকার এবং ইউনিয়ন, উপজেলা এদেরকে কাজের দায়িত্ব, পরিধি বাড়ানো এবং সক্ষমতা বাড়ানো, আর্থিক সক্ষমতা এবং প্রশাসনিক সক্ষমতা ইন্ডিপেন্ডেন্টলি বাড়ানোর ব্যাপারে বহু বছর ধরে আমরা বলে এসেছি। আমরা এইবার এই সংস্কার কমিশনের সাথে এই আলাপ তুলেছিও, কিন্তু আমরা মানে মনে করি যে এখন এই আলাপটা তুললে ওই যে ঐক্যমত্য সেটা হবে না, সেজন্য আমরা সেখান থেকে বিরত থেকেছি। সো রাষ্ট্রপতির ব্যাপারে এই যে দুইটা পদ্ধতি সেটা নিয়ে আলাপ হয়েছে। আপনাকে বলেছি যে আমাদের এই কমিশনের একটা সমস্যা হচ্ছে, যিনি দাঁড়িয়েছেন তিনি আরেকটা সলিউশনের কথা বলেছেন, আরেকজন দাঁড়িয়ে আরেকটা সলিউশনের কথা বলেছেন। এখানে যে ঐক্যমত্যে পৌঁছানোটাই যে আমাদের জন্য খুব জরুরি। আমাদের শুধু আমাদের পার্টি পজিশন বা আমি একটা বুদ্ধি দিলাম, এটা ভাবার কোনো কারণে আমি একটা বুদ্ধি দিলাম আর সবাই বললো জি 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 এটাই হবে, এটা হওয়ার কোনো কারণ নাই। আমাদের মতে আলোচনাটা আসলে ওই দুইটা অপশনের ভিতর রাখলে আমাদের ঐক্যমতে পৌঁছাতে মানে আনলেস পারতাম। খুব সিরিয়াস কোনো অবজারভেশন না, এটা আসলে রিকগনাইজ করা উচিত কেদার ভাই যে এরকম বুদ্ধিমান মানুষ নাই। না, এই ফেজগুলো তো আমরা আসলে পার হয়ে আসার কথা। আগের 2-3 মাস 6 মাস ধরে যাই হোক ঘুরে ফিরে আমরা এই জায়গায় আছে। কিন্তু পরের যে আলাপটা লাঞ্চের পরে, না একেবারে শেষ সেশনে, লাঞ্চের পরে তো আমরা উচ্চকক্ষ নিয়ে আলাপ করলাম। হ্যাঁ, তো উচ্চকক্ষের আলাপটাও করি, যে উচ্চকক্ষের আলাপ তো করিনি। আচ্ছা, লাঞ্চের পর পর আমরা উচ্চকক্ষের আলাপটা ধরি, কারণ এই দেখেন যে রাষ্ট্রপতির ক্ষেত্রে উচ্চকক্ষ নিম্নকক্ষের আলাপ এসছে এবং এনসিসির ক্ষেত্রে তো বটেই, যে এনসিসির কনস্ট্রাকশনের ভিতরে আছে যে উচ্চকক্ষের স্পিকার, তারপরে উচ্চকক্ষের বিরোধী দলের ভিতর থেকে একজন, ওই 9 জনের ভিতরে 3 জন মনে হয় উচ্চকক্ষের। সুতরাং সেই আলাপটা উঠেছিল, সেই প্রশ্ন উঠেছিল যে উচ্চকক্ষের আলাপের সমাধান না করে আসলে এই আলাপটা করা যায়। তো উচ্চকক্ষের আলাপ আমরা যখন করতে চাই তখন সেখানে একই জিনিস হয়, উচ্চকক্ষ কি হবে। যেমন একটা আইডিয়া আসে যে উচ্চকক্ষ আসলে প্রফেশনাল যারা আছে তাদের রিপ্রেজেন্টেশন হবে, এটা একটা আলাপ। এবং 50% পিয়ার 50% প্রফেশনাল এরকম সেটা। সো আমরা উচ্চকক্ষের কম্পোজিশন নিয়ে অনেক আলাপ করেছি, তো আলটিমেটলি দেখা যাচ্ছিল যে এটা কোনো সমাধানের দিকে যাচ্ছিল না। সেই জন্য শেষমেশ আমরা অতটুকুতেই ভেঙে ভেঙে আপনার ওই দুইটা সিদ্ধান্তে আসি। এটা একটা উন্নতি, কিন্তু কারণ আমরা গত দিনের আলোচনায়, উচ্চকক্ষের আলোচনায় পরশু দিনের উচ্চকক্ষই চাই না এরকম একটা অবস্থান নিয়েছেন। আজকে তারা আবার বলেছেন যে না, তারা শনিবার দিন পার্টির অবস্থান ঠিক না, শনিবার দিন ওনারা পার্টি আর সাথে কথা বলবেন ঐক্যের স্বার্থে। বোঝা গেল যে ওনারা একটু নরম হয়েছেন। সেই সুযোগটা নিয়ে ঐক্য কমিশন আসলে বলেছেন যে উচ্চকক্ষ হচ্ছে, 100 জন মেম্বার হচ্ছে। এখন কিভাবে 100 জন হবে এই আলাপটা আমরা মুলতবি রেখেছি, রবিবারে হচ্ছে এই আলাপটা।
শেষ যে ইস্যুতে আমরা আলাপ করলাম, আমরা একটু দেরি করে বলতেছি, আমরা শেষ করতে হবে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে। এটা নিয়ে আমরা বোধহয় 1 ঘন্টার মতো আলাপ করলাম, হ্যাঁ, এবং মোটামুটি কিন্তু এটা নিয়ে অনেক আলাপ অনেক আগে থেকেই আছে। বিএনপির একটা আগেরই ঘোষিত অবস্থান আছে যে পরপর 2 মেয়াদ, আর বাকি প্রায় সবার অবস্থান হচ্ছে যে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী আমরা চাই না। জি। মানে এইটা নিয়ে আজকেও তো আধা ঘন্টার মতো বেশি আলাপ হলো, 1 ঘন্টার মতো। কি হলো পরে? তো এখানে আমরা ঐক্যমত পৌঁছাতে পারিনি। এটা দুইটা মেইন অপশন। একটা অপশন হচ্ছে যে আমরা 2বার শেষ, কোনো কথা নেই। হুম। আরেকটা অপশন হচ্ছে পরপর 2বার, তারপর একবার তারপর গ্যাপ, একবার গ্যাপ দিয়ে তারপরে আবার আবার চলতে 2বার। পারে। 3 নাম্বার অপশন হচ্ছে পরপর 2বার হওয়ার পর একটা গ্যাপ দিয়ে আর আর একবার, একবার, মোট 2 3বার। + 0 + 1। দ্যাটস ইট। আরেক দল তাত্ত্বিকভাবে ওয়েস্টমিনিস্টারে, যেহেতু এটা নাই, ওনারা ওয়েস্টমিনিস্টারের কথা বলেছেন। আরেক দল বলেছেন যে হোয়াট ইফ মেয়াদ 3 মাসের মধ্যেই হয়ে যায়, তাহলে কি মেয়াদে বলবো 10 বছর নাকি 2 মেয়াদে হবে? সো আমার যেটা অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে আলটিমেটলি এটা 2 মেয়াদ, এবং আপনার ওই বাদে পরপর 2টি না, মোট মানে 2। জীবনের মধ্যে 2 2। এটার দিকে যেতে পারে। তবে রাষ্ট্র সংস্কার মনে করে যে এটা 2 + 0 + 1 হলেও কোনো সমস্যা নেই। আমরা ঐক্য চাই, আমরা চাই যে সংস্কার হোক, আমরা চাই যে এই সুযোগ যেটা আমরা পেয়েছি সেখানে আমরা একটু সংস্কার করে দেশকে একটা সংস্কারের মানে টেস্ট দিতে চাই, যাতে দেশ বুঝে যে সংস্কারই হচ্ছে সলিউশন। না কিন্তু হাসিব ভাই, আপনি যে মাঝখানে একটা তুললেন, যদি 3 মাস পর যদি আপনার কেটে যায়, আমি ঠিক করি, বাস বাস, 3 মাস পর যদি আপনার ধরেন যে সংসদ বাতিল হয়ে গেল, হ্যাঁ। এইটা কি একটা ফুল টার্ম হিসেবে ধরা হবে নিশ্চয়ই, কিনা? নিশ্চয়ই রাইট, তাই। এটা 2 আলী রিয়াজ মানে স্যার 2বার ক্লিয়ার নিয়ে করছেন। করছে। সো এটা একটা টার্ম, সুতরাং এটাও হবে। একটা খুশির খবর দেই, সেটা হ্যাঁ। হচ্ছে যে আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে, খুশির খবর মানে হ্যাঁ বুঝে যাবে, রবিবার দিন যেগুলি অমীমাংসিত আছে, তার মানে এনসিসির বিষয়টা, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল বিষয়টা অমীমাংসিত আছে, আপার আপার হাউস, হাউসেরটা অমীমাংসিত আছে, রাষ্ট্রপতির মেয়াদ অমীমাংসিত আছে। রবিবার দিন আর নতুন কোনো টপিকে কথা হবে না। এই এগুলো 3টা যেগুলি আটকে আছে সেটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। হ্যাঁ। আমরা আপনাদেরকে বলতে পারি যদি তা হয় আমার কাছে আসবেন, আমি আপনাদেরকে বিরিয়ানি খাওয়াবো। আচ্ছা হাসিব ভাই, আজকে আলাপের মাঝখানে একবার আমি দেখলাম জি। যে ইউটোপিয়া শব্দটা নিয়ে বেশ একটা মানে আলাপ হচ্ছে। আপনি মানে কেউ একজন শব্দটা বললেন যে আমরা কথা বলার সময় অনেক ইউটোপিয়ান চিন্তা ভাবনা করি, রিয়ালিটি এরকম না। আবার আপনিও এটাকে অ্যাড্রেস করলেন, আমি দেখলাম যে সাকিব ভাই অ্যাড্রেস না, করলো। এটা একটুখানি যদি একটা বলেন। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমরা তো ওইখানে উপস্থিত হয়েছি, আমাদের পার্টি পজিশন বা যে পজিশনগুলি বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন সেটার ব্যাপারে যুক্তি উপস্থাপন করার জন্য। দুঃখজনক ভাবে হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি সেই সুযোগটা পাচ্ছি না এই জন্য যে এই ফোরামটা ঠিক যেভাবে আগানোর কথা, যেটা হওয়ার কথা, ঐক্য কমিশন আসলে অত অভদ্র হতে পারেন না। কারণ এখানে যারা উপস্থিত আছেন মানে তারা চান যে সবার সাথে খুব সুন্দর ব্যবহার করতে। তো আমার তো অভদ্র হতে অসুবিধা নাই, যেটা প্রয়োজন সেটা আমার করাটার কথা। তো সেটা করতে গিয়ে দেখা যায় যে এই ঐক্য কমিশনের এই মিটিংটার ভিতরে যে জিনিসটা অসঙ্গতি সেটা আমার তুলে বলতে হয়। বিষয়বস্তু যেটা নিয়ে আলাপ হচ্ছে সেটার পক্ষে আলোচনার জায়গা। সো একটা আলাপ যেটা আমরা দেখলাম যে বেশ কিছু মানুষ, এটাও বলা উচিত যে তারা একটা ব্লক টাইপের, হ্যাঁ, সো ওনারা যেটা আর্গুই করতে চান সেটা হচ্ছে যে যখন একটা আইডিয়া বলা হয়, বলে যে বাংলাদেশ ইউরোপ আমেরিকা না, এটা অবশ্য অনেকেই বলেন, সো বাংলাদেশের জন্য এটা না। তার মানে ওনাদের অবস্থানটা হয় এরকম যে কোনো সংস্কারের দরকার নেই। তার মানে অবস্থাটা এরকম হয় যে যা হচ্ছিল বোধহয় গত 52-53 বছর ধরে সেটাই মনে হয় খুব ভালো দেশের জন্য। তো এই অযৌক্তিক বিষয়, ওনারা বলতে চান যে নির্বাচন দেই, নির্বাচিত প্রতিনিধিরাই সেই আলাপ আলোচনার মাধ্যমে সমাধানটা করবে। খুবই হাস্যকর একটা বিষয়, কারণ নির্বাচনটা করার জন্য যে নির্বাচন কমিশনার দরকার সেটা কি ওনারা খুশি যে আগে যেভাবে নির্বাচন কমিশনার ছিল, সুতরাং সংস্কার তাত্ত্বিকভাবে অ্যাটলিস্ট ওই সংস্কারের কথা তাদের বলার কথা। কিন্তু আসলে তো অনেক সংস্কার দরকার। আমরা যে এখানে বসেছি, আমরা তো বসেছি যাতে
সংস্কার হয়, সেই জন্যই ঐক্য কমিশনের বসা, অন্য কোনো কারণে না। তো সেইখানেই আমি বলেছিলাম যে এই কথাটা একজন বলেছিলেন যে ইউটোপিয়ার দিকে যাওয়া উচিত না, সব একটু আমাদেরকে বাস্তবটা বুঝতে হবে। তো আমি বলেছিলাম যে অতীতটা তো ডিস্টোপিয়া, মানে অতীতটা তো একটা অসহনীয় বাস্তবতা ছিল, সুতরাং আমরা তো আর সেইখানে থাকতে চাই না, সেই জন্য আমরা তো ইউটোপিয়ার দিকেই আমাদের যাত্রা, সেই জন্যই তো এইখানে। এখন তো এই বাস্তবতা হচ্ছে এই স্বপ্নটা দেখা, বাস্তবতা হচ্ছে বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশের হিসাবে কল্পনা করা। সুতরাং সেখানে নিশ্চয়ই আমরা বাস্তব কতটুকু হচ্ছে সেইভাবেই দেখছি, কিন্তু বাস্তবতার অজুহাত দেখিয়ে পুরা সংস্কার চিন্তাটাকে বাদ দেওয়া, এটা একদমই গ্রহণযোগ্য কিছু না। রাইট। সো আমরা শেষ করব হাসিব ভাই, আমরা আশা করি যে আমরা আসলে এই বাস্তবতার দোহাই দিয়ে সংবিধান সংস্কারকে বাতিল করে দেওয়ার কোনো চক্রান্তের মধ্যে আমরা পড়বো না। আমরা সকলকে নিয়েই, যেটা আপনি বললেন, সবাইকে নিয়ে জাতীয় সমঝোতা তৈরি করে আমরা আসলে ন্যূনতম ইনশাআল্লাহ, রাষ্ট্র সংস্কার এবং সাস্টেনেবল ওয়েতেই, টেকসই পদ্ধতিতে সেটা নিশ্চয়ই। আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ করতে পারবো। এবং সেই আশায়, সে ভরসায় আমরা আজকের মতো আলাপ এখানে শেষ শুধু করি। আশা না, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই ধৈর্য ধরতে হবে। আমরা পরবর্তীতে আবার রবিবারের ইনশাআল্লাহ, মিটিং এর পরে ইনশাআল্লাহ, ইনশাল্লাহ ইনশাআল্লাহ। জাতিকে আপডেট জানাবো। এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।